বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে, শিগগিরই গণতান্ত্রিক পরিবেশে পৌঁছবে আশা জাতিসংঘ মহাসচিবের। জাতীয় সংলাপের তাগিদ। দ্রুত নির্বাচন দেয়াই মঙ্গলজনক মন্তব্য ফখরুলের। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের বৈঠক। মাগুরায় শিশু ধর্ষণের দায় স্বীকার করে প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি পাঠানো হলো কারাগারে। 5 দিন রিমান্ডের আরও 3 আসামি। গণপরিবহনে নারীদের সুরক্ষায় নতুন অ্যাপ চালু। সহিংসতার কোনো ঘটনা লিখলেই FIR হিসেবে গণ্য হবে বললেন ডিএমপি কমিশনার। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। 6 মাসে 3 দফা মূল্য বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ। সরবরাহ সংকটকে দুষছেন মিলাররা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আশা করেন দ্রুতই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারে বাংলাদেশ হয়ে ত্রাণ পাঠাতে জাতিসংঘ করিডোর দিতে কাজ করছে সরকার। 4 দিনের সফরের তৃতীয় দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়ই রয়েছে। শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন গুতেরেস। বলেন, ডক্টর ইউনূসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তাই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে জানান গুতেরেস। বাংলাদেশের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে। আশা করছি শীঘ্রই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি। রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে গুতেরেস বলেন, রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এ মুহূর্তে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আর্থিক রাজনৈতিক সহায়তার জন্য সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য কথা বলার আহ্বান জানাই। তাদের জন্য ন্যূনতম সহায়তা এই সংকট উত্তরণে সহায়তা করবে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কাজ করতে হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি। জাতিসংঘ মহাসচিবের এ সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ। বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ। সংবাদ সম্মেলনের আগে যুব সমাজ, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের মহাসচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান সংস্কার সব ক্ষেত্রে দেখার প্রত্যাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে বাংলাদেশে আসতে পেরে উজ্জীবিত বলেও জানান তিনি। সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন সফররত জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরের তৃতীয় দিনে রাজধানীর গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনে যান সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। উত্তোলন করেন জাতিসংঘের পতাকা। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রসঙ্গ টেনে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। এই উদারতার পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
totally committed. আমরা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে তারা আপনাদের সম্পূর্ণ সমর্থন প্রদান করে এবং বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সংস্কারের প্রসঙ্গ টেনে এ বিষয়ে নিজের অভিব্যক্তি তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। এই কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পারা একটা দারুণ অনুভূতি। গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তির পথে বাংলাদেশ যে সংস্কার চালিয়ে যাচ্ছে তা আমরা সর্বত্রই দেখতে চাই। That is exactly what we would like to see everywhere in the world. রোববার সকালে 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়বেন আন্তোনিও গুতেরেস। It's important to say that Bangladesh is an exemplary partner of the United Nations globally. শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়াই দেশের জন্য মঙ্গলজনক। জাতিসংঘ মহাসচিবকে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নেতারা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি এবং আমার বাংলাদেশ পার্টির নেতারাও যোগ দেন বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া উচিত। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে বাংলাদেশের মানুষ সেটাই, মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। জামায়াতের নেতারা জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। 4 দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব, রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ চলছে গণতন্ত্রহীনভাবে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা যাবে না। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে কোনো সংস্কার কাজ করবে না। বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে দেশের অগ্রগতিতে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেয়া যাবে ততই মঙ্গল। জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার, এটাই কিন্তু মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ চলে, এটার উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা চলে। সুতরাং জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনোদিনও আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে পারবেন না। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিষয়ে বলেন, ৮ বছরের শিশু নিরাপত্তা দিতে না পারা জাতির জন্য লজ্জার। নৈতিক শিক্ষার অভাবের কারণেই দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, আগামী দিনে এমন এক বাংলাদেশ দরকার যেখানে এই শিশুর মতো কেউ নির্যাতনের শিকার হবে না। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত হিটু শেখ। পুলিশ জানায়, গত সোমবার মামলার প্রধান আসামি হিটু শেখকে রিমান্ডে পাঠায় আদালত। এর মধ্যে অভিযুক্ত হিটু শেখ জবানবন্দি দিতে চাইলে শনিবার সকাল 10:15টার দিকে তাকে আদালতে উপস্থাপন করা হয়। বিকেল 4টা পর্যন্ত আসামির জবানবন্দির রেকর্ড করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আরও 3 আসামি 5 দিনের রিমান্ডে রয়েছে। এদিকে বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর দাফনের পর অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। 6ই মার্চ বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। 1 সপ্তাহ পর ঢাকা সিএমএইচে মারা যায় সে। ধর্ষণ রোধে 5 দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামের মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরার শিশুটিকে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা বলেন, মাগুরার শিশুটিকে হত্যার মামলার রায় 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। এ সময় আসামিদের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। বলেন, ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। এ সময় বক্তারা বলেন, ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করে আইনের যথাযথ প্রয়োগ করার কথা বলেন তারা। গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার চালু করলো হেল্প নামে নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে যে কোনো যৌন হয়রানির ঘটনার রিপোর্ট ও জরুরি সহায়তা পাবেন। সকালে ফার্মগেটে অ্যাপটি উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, হেল্প অ্যাপে নারীর সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সঙ্গে সঙ্গে এফআইআর হিসেবে গণ্য হবে। তিনি বলেন, নারী নির্যাতনে যেসব ঘটনা মিডিয়ায় আসে আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি। রাজধানীতে চলাচল করা গণপরিবহনে অনেক যৌন হেনস্থার ঘটনা ঘটে বলেও জানান তিনি। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। ঠিক আছে। জুলাই অভ্যুত্থানের ইতিহাস কেউ যেন বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারা এই আন্দোলনের শত্রু। শনিবার দুপুরে জুলাই আন্দোলন নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 8 মাস পর এর অন্যতম নেতা আসিফ মাহমুদের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন নাহিদ ইসলাম। বলেন, আন্দোলন বানচালে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয় ছাত্র সমাজ। সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় ব্লকেড হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। একটা জিনিস ইয়ে ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, জুলাই শুধু ট্র্যাজেডি নয়, এটি সাহসিকতা ও বিজয়ের গল্প। এই গল্প সবার মাঝেই ছড়িয়ে দেওয়ার আহ্বান তার। যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি
এই প্রসঙ্গক্রমে বর্ণনা করে দেই, মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে। আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধুমাত্র সেই সংগঠক বা নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় আসামিদের আপিল রায়ের জন্য রয়েছে। গত 24শে ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। 2019 সালে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। প্রায় 4 বছর আগে বিচারিক আদালতের দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে আটক 26 জেলেকে ফেরত এনেছে বিজিবি। এদের মধ্যে 5 জন বাংলাদেশি এবং বাকিরা রোহিঙ্গা। বিকেলে টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে বিজিবির স্পিড বোটে করে তাদের আনা হয়। জেলেরা জানান, সাগরে মাছ ধরার সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে মিয়ানমারের জলসীমায় চলে যায় তারা। সে সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। বিজিবি জানায়, গেল 11 ফেব্রুয়ারি ও 1 মার্চ আরাকান আর্মির হাতে আটক হয় জেলেরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মি নৌকাসহ 26 বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আরাকান আর্মির সাথে যোগাযোগ করলে মাছ ধরা নৌকাসহ 26 জেলেকে ফেরত দেয় তারা। রোজায় রাজধানীর বাজারে বেশিরভাগ পণ্যের দাম কমলেও চালের দাম বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে বাজারে সরু চাল সহ কয়েক ধরনের চালের দাম কেজি প্রতি 3 থেকে 8 টাকা বেড়েছে। সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 86 টাকা, আর মোটা চাল কিনতে 62 টাকা পর্যন্ত দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তা এখন কমেছে। লেবু, শসা ও বেগুনের মতো পণ্যগুলোর দামও কমছে। এছাড়া অন্যান্য সবজির বাজার স্থিতিশীল। বাজারে এখন অস্বস্তি শুধু চালের দামে। গেল বছরের প্রাকৃতিক দুর্যোগে আমন উৎপাদন ব্যাহত হলেও ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি করে সরকার। এরপরও বাজার ঘুরে দেখা গেছে সরু চালের দামে ঊর্ধ্বগতি। না, চালের দামের অবস্থা খুবই খারাপ অবস্থা। মানে আমরা যেটা 2 মাস আগে কিনেছি 1700 থেকে 1800 টাকা 25 কেজির বস্তা, সেটা এখন আপনার 2021। ভালো মানের সরু চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 8 টাকা। প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 86 টাকা। মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা দরে। বাইরের থেকেও চাল আসছে, এখন কি জন্য এখন এই দামটা বাড়া 3-4 টাকা? আমাদের ধারণা হলো এটা সম্পূর্ণ হলো সিন্ডিকেট অগ্রহণে ধান উঠছে, তাও 1 কেজিতে 4-5 টাকা বাড়ছে। খুচরা বিক্রেতারা জানান, গত 6 মাসে 3 দফা বেড়েছে চালের দাম। এই সময় কেজি প্রতি প্রায় 8 থেকে 10 টাকা দাম বেড়েছে। ঈদকে সামনে রেখে চালের বাজারে স্বস্তি চান ক্রেতারা। যে মিনিকেট আমরা 76-78 টাকা বিক্রি করতাম, সেই মিনিকেট এখন 86 টাকা পর্যন্ত কিনে আমাদের 88 টাকা বিক্রি করা লাগে খুচরা হিসাবে। চালকল মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় বাজারে চালের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র দেশীয় জিরা এবং কাটারি চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। জিরা কাটারি এই ভ্যারাইটির একটু সংকট রয়েছে। এই সংকটের কারণে আপাতত এই ভ্যারাইটির দাম মানে কমার কোনো সুযোগ নেই। বাজার বিশ্লেষকরা বলছেন, চাল আমদানির ওপর জোর দেওয়ার পাশাপাশি খোলা বাজারে কম দামে চাল বিক্রির পরিমাণ বাড়ালে স্বস্তি মিলবে স্বল্প আয়ের মানুষের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে।
ঈদকে সামনে রেখে বাজারে বিপুল জাল নোট ছাড়ার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও সেসব তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে চক্রের মূল হোতা সুমনকেও গ্রেপ্তার করা হয়েছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকা তৈরির সিন্ডিকেট। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে এরই মধ্যে 40 লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে তারা। পাশাপাশি বিপুল পরিমাণ জাল নোট তৈরি ও সরবরাহের প্রস্তুতি চলছিল। আমি শুরুতেই বলেছি এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 1 লক্ষ টাকা 9 থেকে 10,000 টাকা বিক্রি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে দলের ঢাকা মহানগর উত্তর শাখা। রাজধানীর গাবতলী সিটি কলোনিতে 500 জনকে দেওয়া হয়েছে বিভিন্ন পণ্য। এ সময় নেতারা বলেন, জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চায় দল। রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জানান, এই আয়োজন কারো একক নয়, দলের সব নেতাকর্মীর সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় দুস্থদের পাশে থাকার ঘোষণাও দেওয়া হয়েছে। মিরপুরে আগুনে পোড়া ঘোড়াটির চিকিৎসা শুরু হয়েছে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের একটি টিম শনিবার অসুস্থ ঘোড়াটির জন্য প্রয়োজনীয় ওষুধপথ্য দিয়েছে। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, শ্রমজীবী প্রাণীটি সস্তায় বেচাকেনা হয় বলে নজর কম। তাই প্রাণী কল্যাণ বোর্ড গঠন করলে এমন প্রাণীদের চিকিৎসা ও তদারকি সম্ভব। পঙ্খিরানি আগুনে দগ্ধ হয় 4 মার্চ। সন্ধ্যায় মশা তাড়াতে খামারে ধোঁয়া দেয় ঘোড়াটির মালিক শরীফ। সেখান থেকে লাগা আগুনে খামারে থাকা গরু পুড়ে মারা গেলেও বেঁচে যায় পঙ্খিরানি। তার সারা শরীর ঝলসে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ ঘোড়াটির ছবি ছড়িয়ে পড়ে। আগুন ধোঁয়া দিয়েছিলাম বেশি কইরা, হুট করে আপনি রাতে 12:30 দিক দিয়ে মনে করে আগুন ধরে গেছে গা। আমি সে আমার বাজারে থেকে 1টার দিকে এসে দেখি কি আগুন পুরো একবারে ঘর বাড়ি ধরে গেছে গা, গরু মুরু পুড়ে গেছে। দগ্ধ ঘোড়াটিকে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের হিজলতলায় রাখা হয়। সেখানে কেন্দ্রীয় প্রাণী হাসপাতালের একটি টিম প্রাথমিক চিকিৎসা দেয়। ঘোড়াটির অবস্থা খুবই খারাপ, যদি কেউ চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে অসুস্থ ঘোড়াটি বেঁচে যাবে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুন স্যার আমাদেরকে প্রেরণ করেন। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া শ্রমজীবী প্রাণী, অসুস্থ আহত অবস্থায় মালামাল বহন করে, অথচ তার চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকারকে আরও বেশি স্বপ্রণোদিত হয়ে তার বিভিন্ন উইংকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশে এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে অনেক কিছু না বলে শুধু একটি কথাই বলতে চাই, প্রাণী কল্যাণ বোর্ড, এইটা আমাদের বাংলাদেশে এখন সময়ের চাহিদা। আমরা অনেক পিছিয়ে আছি। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া ব্যবহারে কোনো নীতিমালা নেই, তাই পুনর্বাসনের উপায় বের না করা পর্যন্ত ঘোড়া শ্রম বন্ধ করা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।